ফিরহাদ হাকিমের এই সংবাদ মাধ্যমের সামনে এনাফ ইজ এনাফ বলে চিৎকার করে তো কোনো লাভ নেই। মন্ত্রিসভার মিটিংয়ে তার শিরদাঁড়া আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলতে যে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, এ রাজ্যের পুলিশ প্রশাসন ব্যর্থ, আপনি পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যের পদত্যাগ করুন, পুলিশ দপ্তরটাকে আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনার জন্য এই পরিকল্পনা গ্রহণ করুন। সেই শিরদাঁড়া তো নেই, তাই সংবাদ মাধ্যমের সামনে এসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই। হসপিটালে সব লাইভ স্ট্রিমিং করুন। সংবাদ মাধ্যমের সামনে এত বড় বড় কথা বলে ফুটেজ নেওয়ার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলবার সাহস আছে যে আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার স্বাস্থ্য মন্ত্রকে এই ত্রুটি বিচ্যুতি আছে, এইগুলো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা সঠিক পথে হবে। তো এই কথাটা গিয়ে বলুক, এই সংবাদ মাধ্যমের সামনে বলে কি লাভ আছে? পশ্চিমবঙ্গে তোলাবাজদের দুটো গ্রুপ, একটা গ্রুপ নিয়ন্ত্রিত হয় স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুগামী বলে তারা দাবি করে, আবার একটা অংশ বলে যে তাদের মুখ্যমন্ত্রীর ভাইপোর অনুগামী বলে তারা দাবি করে। এবার এই দুটোর মধ্যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিন কোনো বদল হবে না। আসলে এই শাসকটাকে, এই দলটাকেই যদি পশ্চিমবঙ্গ থেকে না সরানো যায়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দিন বদল হবে। কথা তৃণমূল কংগ্রেস একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তার সাংগঠনিক স্তরে কি রদবদল করবে, কোথাও বড় তোলাবাজের পরিবর্তে ছোট তোলাবাজ আসবে না পুরনো তোলাবাজের পরিবর্তে নতুন তোলাবাজ আসবে, সেটা একান্তই তাদের দলের ব্যক্তিগত বিষয়। নারায়ণ গোস্বামী কিছুদিন আগেই বলেছিলেন অভিষেক ব্যানার্জি দায়িত্ব নিচ্ছে, এবার হনুমানদের লেজ কাটা যাবে। এটাই কি হনুমানদের লেজ কাটা? নারায়ণ গোস্বামী তিনি একজন তৃণমূল কংগ্রেসের লোক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি তার নাম্বারিং বাড়ানোর প্রয়োজন আছে। তাই এরকম মাঝে মাঝে তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার জন্য, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার জন্য এরকম ধরনের মন্তব্য করে থাকেন। এই মন্তব্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যন্ত্রণা, আইন শৃঙ্খলার অবনতি, দুর্নীতি, চাকরি নেই, কাজ নেই, প্রমোটিংদের স্বর্গরাজ্য, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওটার কি আছে? তো প্রকাশ্য সত্য ঘটনা। মণিপুরের ঘটনা, আজকে মণিপুর তো হঠাৎ করে কাল পরশু থেকে জ্বলছে না, মণিপুর গত 2 বছর ধরে জ্বলছে। লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী, অমিত শাহরা গোটা দেশ জুড়ে স্বপ্ন বিক্রি করার সময় পেল, কিন্তু মণিপুরে যখন সেই সময় সেখানকার আদিবাসী মা বোনেদের ওপরে সম্ভ্রমহানি হচ্ছে, সেখানে যখন রাস্তায় নারকীয়ভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বহু মানুষকে রাস্তায় পুড়িয়ে মারা হয়েছে, সেরকম সময় অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কোনোদিন সময় হয়নি মণিপুর যাওয়ার, মণিপুরের মানুষের যন্ত্রণার কথা শোনার জন্য। আজকে হঠাৎ করে ঘুম ভেঙেছে কিসের জন্য? আজকে ঘুম ভেঙেছে মণিপুরের ওই সাধারণ আদিবাসী মানুষের ওপরে অত্যাচার হচ্ছে এই জন্য নয়। আসলে ঘুম ভেঙেছে সাধারণ আদিবাসী জনতা স্বয়ং মুখ্যমন্ত্রী বীরেন সার প্রত্যেক বাড়িতে ঘেরাও করেছে এবং তার জোট সঙ্গী এনপিপি ঘোষণা করেছে যে বিজেপি নেতৃত্বাধীন মণিপুর তার রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, তারকে সমর্থন তুলে নেব। তাই অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নতুন করে তাদের হেলদোল হয়েছে, টনক নড়েছে, মণিপুরকে বাঁচাতে হবে। আসলে মণিপুর বলে নয়, এই অমিত শাহ, নরেন্দ্র মোদীরা গত 11-12 বছর ধরে এরা দেশে শাসন যেটা চালাচ্ছে, দেশের শাসনের সঙ্গে জনগণের প্রকৃত যে সমস্যা, সেই সমস্যার দিকে ওদের কোনো রকম কান নেই। আসলে আম্বানি আদানিদের দ্বারা নিয়োজিত একটা প্রধানমন্ত্রী, তাদের কল্যাণে, তাদের স্বার্থেই সরকার চলছে। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, বহুদিন আগে তৃণমূল কংগ্রেসেরই একজন বড় নেত্রী, ট্রেড ইউনিয়ন নেত্রী বলেছিল যে তোমরা যা যা খাচ্ছ অল্প অল্প করে খাও, 25 খাও 75 উপরে পাঠাও। উপর মানেই তো কালীঘাট, আর এই কালীঘাট বলো, ক্যামাক স্ট্রিট বলো, এই জায়গাটাতে বসে আছে পিসি আর ভাইপো। সুতরাং পশ্চিমবঙ্গের বুকে যা যা দুর্নীতির ঘটনা ঘটেছে, এই সব দুর্নীতির টাকার একটা বড় অংশ এই কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে গেছে, এবং কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের বেনিফিশিয়ারি তো পিসি আর ভাইপো। সুতরাং এই আর নতুন করে বলবার কোনো অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গের সব দুর্নীতির মধ্যমণি হচ্ছে পিসি ভাইপো। ট্যাবের ক্ষেত্রেও দুর্নীতি, তরুণের স্বপ্ন চুরি। তরুণের স্বপ্ন চুরি বলবো না, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোন স্বপ্নটা চুরি হয়নি? গত 13 বছর জুড়ে শুধুমাত্র ট্যাবের মধ্য দিয়ে তরুণের স্বপ্ন চুরি হয়নি। গত 13 বছরে পশ্চিমবঙ্গের সাধারণ যুবকদের খালি হাতে কাজ নেই, ভোখা পেটে ভাত নেই, তাদের জন্য কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। একদিকে সরকারি চাকরি হয়নি, উল্টো দিকে নতুন শিল্প তৈরি হয়নি যে বেকাররা কাজ পাবে, এবং একের পর এক চোখ ধাঁধানো কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এরকমই একটা ঘোষণা কোভিডের সময় হয়েছিল, যে সময় গোটা দেশে একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা হিসাবে অনলাইন এডুকেশনের কথা কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার ঘোষণা করেছে। তা নিয়ে প্রচুর বিতর্ক ছিল যে গরিব পরিবারের সন্তানদের কাছে অনলাইন এডুকেশন নেওয়ার জন্য মোবাইল কোথায় থাকবে, ইন্টারনেটের অ্যাক্সেস কোথায় থাকবে, তা নিয়ে প্রচুর বিতর্ক হয়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের যে স্ট্যান্ডবাজি রাজনীতি, সেই স্ট্যান্ডবাজি রাজনীতির মধ্য দিয়ে ঘোষণা করে যে 11 আর 12 ছাত্রছাত্রীদেরকে ট্যাব দেবে। কিন্তু উল্টো দিকে রাজ্যের যে শিক্ষাক্ষেত্রের যে পরিকাঠামোগত মান উন্নয়ন, শিক্ষক নিয়োগ বলো, বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার বলো, এই জায়গায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় গত
গত 13 বছরে কোনো রকম ধ্যান দেয়নি। কিন্তু আমরা দেখলাম কি যে তরুণের স্বপ্নের প্রকল্পের যে ট্যাব 11-12 ছাত্রছাত্রীদেরকে দেওয়ার কথা, সেই ট্যাবের ক্ষেত্রেও দুর্নীতি। আসলেই তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গাতেই আছে চুরি আর দুর্নীতির জন্য প্রাসঙ্গিক। সে শ্মশানের কাঠ চুরি বলতে পারো, আর তুমি রেশনের চাল চুরি বলতে পারো, আমফানের ত্রিপল চুরি বলতে পারো, এমনকি ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা চুরি বলতে পারো। কিন্তু পুলিশ তো পদক্ষেপ নিচ্ছে, গ্রেপ্তার হয়েছেন অনেকজন। গ্রেপ্তার হচ্ছে, এবং গ্রেপ্তার হওয়ার ক্ষেত্রে তুমি প্রত্যেকটা গ্রেপ্তারে যাদেরকে গ্রেপ্তার করছে অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই নাম উঠে আসছে তারা বিভিন্ন এলাকার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এটাই তো বিষয়। এখন আজকে টাকা ঢুকছে না বলে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে, অভিভাবকরা স্কুল কলেজ ঘেরাও করছে, স্কুল ঘেরাও করছে, তার জন্য আজকে হঠাৎ করে সরকারের হেলদোল উঠছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে এতদিন পুলিশ প্রশাসন কি করছিল, ইন্টেলিজেন্স এতদিন কি করছিল? আসলে দুর্নীতিটাকে, চুরিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নালন্দাতে আমরা একটা ঘটনা দেখলাম, বিহারের একটা মেডিকেল কলেজে, সেখানে আইসিইউতে একটা দেহ রাখা ছিল, তার চোখ গায়েব হয়ে গেছে। অভিযোগ উঠেছে ইঁদুর নাকি সেই চোখ নিয়ে নিয়েছে। দেখো, এই ঘটনা তো সত্যি আজকে প্রথম ঘটনা নয়। আমরা বেশ কয়েক বছর আগে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে দেখেছিলাম যে হসপিটালের শিশু মৃত্যুর ঘটনা, হসপিটালের মধ্যে আগুন লেগে যাওয়ার ঘটনা। আমরা কলকাতার হসপিটালে দেখেছি যে কুকুরের ডায়ালিসিস হচ্ছে অথচ মানুষের চিকিৎসা হচ্ছে না। এবং এই যে তোমার নালন্দার বিহারের যে ঘটনা তুমি দেখেছো, সে ঘটনাও যে আজকে নতুন তা নয়। সামগ্রিকভাবে করোনা এবং কোভিড আমাদের গোটা দেশের মানুষের কাছে একটা জিনিস খুব স্পষ্ট এবং পরিষ্কার করে দিয়েছে যে আমাদের এই 150 কোটির কাছাকাছি যে জনসংখ্যার দেশ, এই জনসংখ্যার দেশের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে প্রত্যন্ত গরিব মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো থাকা দরকার, তার ন্যূনতম কোনো পরিকাঠামো নেই। সেই পরিকাঠামো গ্রহণের ক্ষেত্রে আমাদের রাজ্যের সরকার, দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকারগুলো সেই বিষয়ে সঠিকভাবে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার গ্রহণ করেনি। কোভিড থেকে শিক্ষা আজ অবধি নেই। দুর্নীতির কথা ডিয়ার লটারির ক্ষেত্রে উঠে আসছে, কোটি টাকা উদ্ধার হয়েছে আমরা দেখলাম ইডির তল্লাশিতে। কি বলবেন এই বিষয়ে? ডিয়ার লটারির ঘটনা তো নতুন করে উঠে আসেনি, গত 2-3 বছর ধরে ডিয়ার লটারির কথা বারবার উঠে এসছে। এবং এই লটারির জগতের ক্ষেত্রে এমন কিছু ঘটনা দেখা যাচ্ছে যে লটারিতে কোটি টাকার পুরস্কার বারবার তৃণমূলের বড় বড় নেতারা পাচ্ছে। এবং সবথেকে বড় ঘটনা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে যখন ইলেকট্রাল বন্ডের যে তথ্য প্রকাশিত হয়েছিল, গোটা ভারতবর্ষের মানুষ পরখ করে দেখেছে যে কোন কোন গোষ্ঠী, কোন কোন সংস্থার কাছ থেকে তৃণমূল কংগ্রেসের মতো দল, বিজেপির মতো দল কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে অনুদান নিয়েছে। এবং সেই জায়গা থেকে বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়েছে এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস শুধু জড়িয়ে নয়, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ মাথাদের জড়িয়ে আছে। 500 কোটি টাকার বেশি নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল এই ডিয়ার লটারি কোম্পানি। তারপরে দাঁড়িয়ে আজ আমরা দেখতে পাচ্ছি যে মানে কোটি কোটি টাকা, কালো টাকা উদ্ধার হচ্ছে। মানে তৃণমূল কংগ্রেসের আশ্রয়ে কি এই দুর্নীতি? আচ্ছা, একটা জিনিস সহজ কথা, যে কোনো কোম্পানি কয়েকশো কোটি টাকা কোনো একটা রাজনৈতিক দলকে কেন দিচ্ছে, এবং ইলেকট্রাল বন্ডের মতো পদ্ধতি অবলম্বন করে যখন এই নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশের কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে তুলবার কথা বলো, ব্ল্যাকমেলিং করবার কথা বলো, বা পাইয়ে দেওয়ার কন্ডিশনে বলো, যখন ইলেকট্রাল বন্ডের মতো নিয়ম যখন নিয়ে এসেছিল, তখন উদ্দেশ্যটা এটাই ছিল যে কর্পোরেট কোম্পানিগুলো কোটি কোটি টাকা দাও, সংস্থাগুলো কোটি কোটি টাকা দাও, সেই টাকার কথা সাধারণ জনগণ জানবে না, আর সরকার তাকে দুর্নীতি করার ছাড়পত্র দেবে, সরকার তাকে অসৎ উপায়ে রোজগার করবার ছাড়পত্র দেবে, এবং সরকার মাঝে মাঝে তাদের কাছ থেকে তোলা নেবে। এই সুবিধা তো নরেন্দ্র মোদী করে দিয়েছে, এবং সেই সুবিধাটা খুব সুন্দরভাবে নরেন্দ্র মোদী এবং তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দুটো দল খুব সুন্দরভাবে এই সুবিধার বেনিফিশিয়ারি হয়েছে। সেটা ইলেকট্রাল বন্ডের তথ্যের আকারেই প্রমাণ হয়েছে। এবার ধরো খুব স্পষ্ট ভাষায় যেখানে হচ্ছে যে আমাদের রাজ্যে যদি তুমি ডিয়ার লটারির কথা বলো, ডিয়ার লটারি কেন এত টাকা দিল, তার এই দুর্নীতি সাম্রাজ্যটাকে চলমান রাখবার জন্য তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তৃণমূল কংগ্রেসকে কিছু ভেট দিয়েছে, তার বিনিময়ে তারা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে। একই জিনিস যদি তুমি দেখো ভালো করে, যে আমাদের রাজ্যের বিদ্যুতের বিল বারবার বেড়ে যাচ্ছে কেন, এবং সেই বিদ্যুতের কোম্পানিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কত টাকা দিয়েছে, এবং যে সমস্ত কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা দিয়েছে, তারাই গত 4-5 বছরে কেন্দ্রের সরকার বলো, রাজ্যের সরকারের কাছ থেকে কি কি অনৈতিক সুবিধা পেয়েছে তার তালিকা দেখলেই বোঝা যাবে যেই দুটো রাজনৈতিক দল শুধুমাত্র দুর্নীতির সাম্রাজ্যটাকে বাঁচিয়ে নিজেদের তোলাবাজি করবার জন্য ইলেকট্রাল বন্ডকে ব্যবহার করেছিল। আমরা কল্যাণ ব্যানার্জিকে দেখলাম বাম আমলের কথা টেনে বলছেন তিনি, যে বাম আমলের সময়ে থ্রেট কালচার চলতো, হুমকি মানে সংস্কৃতি বাম আমলের সময় বেশি চলতো।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি অবস্থায় বলেছেন, কোন সময় বলেছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ একটু দেখেন আর কি। উনি কোন সময় বলেছেন, সূর্য ডোবার আগে বলেছেন না সূর্য ডোবার পরে বলেছেন, এটা সাধারণ মানুষ আগে পরখ করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি থ্রেট কালচারের কথা আসে, পশ্চিমবঙ্গে এখন কিন্তু বামপন্থীদের সরকার নেই, সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার। তাই তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠবে, সেই অভিযোগের দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, এবং তার জন্য যে সঠিক যুক্তিগ্রাহ্য বক্তব্য তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকারকে দিতে হবে। এই সমস্ত কথা বলে লাভ নেই যে 34 বছরের বাম আমলের ঘটনা তুলে ধরে জাস্টিফাই করবার কোনো মানে নেই। আসলে এখন পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে বামপন্থীদের সরকারের পরিবর্তন ঘটিয়ে তৃণমূলের সরকার নিয়ে এসছে। সুতরাং এই সময়ে দাঁড়িয়ে থেকে যা যা ঘটনা ঘটছে, দুর্নীতির ঘটনা, দুষ্কৃতিরাজের ঘটনা, শুট আউটের মতো ঘটনা, প্রতিদিন গোষ্ঠীদ্বন্দ্বে একের পর এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা, এই সব ঘটনার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা এই সরকারকে দিতে হবে, এই শাসক দলকে দিতে হবে। ওই 34 বছরের অর্ধসত্য কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা বানানো যাবে না।